হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ। আর এই ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে ভ্লগটা শেয়ার করছি সেটা আমাদের স্পেনের ট্রিপের তৃতীয় দিন। আর এখন আমরা রয়েছি বার্সেলোনাতে। কোথাও ঘুরতে এসে ঠিক যেমনভাবে আমরা সকালটা শুরু করি আজও কিন্তু তেমনভাবেই করলাম। মানে ওই আর কি, সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে চটপট করে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসা। ব্রেকফাস্ট করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টার মতন। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে অনেক রাতে রুমে ফিরেছি, শুতে শুতেও দেরি হয়ে গেছিলো, তাই একটু লেট করে আজকে বেরিয়েছি। তো এখন প্রথমেই চলে যাব হচ্ছে মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রো নিয়ে চলে যাব আমাদের প্রথম ডেস্টিনেশনে আজকের জন্য। আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আজকে রয়েছে একটা রোপওয়ে ট্রিপ। তো একটা রোপওয়ে নেব, সেখান থেকে আমরা প্রথমে একটা ক্যাসেলে যাব, তারপর সেখানে ঘুরবো, তারপর আবার রোপওয়ে করে ফিরে আসবো। আর এই রোপওয়েটা ভীষণই স্পেশাল এখানকার, তো সেটা আজকে সেই রাইডটা করবো, তাই জন্য আজকে ভীষণ এক্সাইটেড আর কি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আমাদের হোটেলের সবথেকে কাছের মেট্রো স্টেশনে চলে এলাম। আমরা না যখনই কোথাও হোটেল বুক করি একটু দেখে নিই যে আশেপাশে মেট্রো স্টেশন আছে কি না। এই ইউরোপের যে কোনো দেশে ঘুরতে এলেই কিন্তু মেট্রোটাই আমাদের একমাত্র ভরসা। তবে শুধু মেট্রো নয়, এর পাশাপাশি বাস এবং ট্রামের কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে সব জায়গাতে ট্রাম দেখতে পাই না ঠিকই, কিন্তু যেখানে যেখানে রয়েছে সেখানে ট্রাম, বাস, মেট্রো এই তিনটের কম্বিনেশনেই কিন্তু আমরা ঘুরে থাকি। আসলে এখানে যেসব টিকিটগুলো পাওয়া যায় আর কি ট্যুরিস্ট এরিয়াতে, সেই সমস্ত টিকিটেই কিন্তু কম্বাইন্ড থাকে। মানে একটা টিকিট কাটলেই আমরা কিন্তু এই তিন ধরনের যাতায়াতই ব্যবহার করতে পারবো। ইউরোপের কোনো দেশে ঘুরতে এলে আমরা কিন্তু ডে পাসগুলো কাটতেই বেশি প্রেফার করি, কারণ সেখানে হয় 24 আওয়ার্স, তাহলে 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের জন্য টিকিটগুলো কাটা যেতে পারে। তাহলে হয় কি, আমরা যে কদিন আছি, যে কদিন থাকবো, সেইভাবে আমরা ডে পাসগুলো কেটে নিই। তাহলে ওই টিকিট কাটার ঝঞ্ঝাট এসব নিয়ে আর মাথা ঘামাতে হয় না। আর এই যে আমরা কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছি, আর মেট্রো থেকে নেমেই সোজা হাঁটা দিলেই কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা কিনা একটা মিউজিয়াম, সেখানে কিন্তু চলে যাব। বেশিক্ষণ না, ওই মেট্রো স্টেশন থেকে 200-300 মিটার হাঁটতেই কিন্তু একদম। আর ওই মেট্রো স্টেশন থেকেই একটা বড় গেট রয়েছে, তার সামনে থেকেই সেই গেটে এন্ট্রি করলে একদম মিউজিয়ামটা দূর থেকে দেখা যায়। বিশাল বড় প্যালেসের মতো মিউজিয়ামটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো। I can provide a description since you mentioned no vocals or lyrics will be involved. Here's the concept for your track. মিউজিয়ামে আসতে না আসতেই আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, আর এই টিকিট হাতে করেই এখন মিউজিয়ামের ভেতরে চলে যাব। বার্সেলোনাতে আজ আমাদের তৃতীয় দিন। গত দুদিন ধরে আমরা কিন্তু বার্সেলোনাটা বেশ ঘুরেছি। বার্সেলোনার যে মেইন স্পটগুলো রয়েছে সেইগুলো আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে। তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া, যেটা আমি আগের ভ্লগে শেয়ার করেছি। তোমরা যদি এখনও না দেখে থাকো ভ্লগটা, গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আরও অনেক স্পটগুলো যেগুলো আমরা অলরেডি কভার করেছি। মানে বেসিক্যালি আমরা সিটি সেন্টারের মধ্যে থাকা যে স্পটগুলো রয়েছে, মানে আর কি কাছাকাছি, সেইগুলো একদিনে ঘুরে নিয়েছি। আর আজকের দিনের জন্য যেইগুলো রেখেছি সেইগুলো একটু দূরে দূরে, মানে একটু সময় সাপেক্ষ। এখন যে মিউজিয়ামটাতে আমরা রয়েছি সেখানে আসার আমাদের ইচ্ছে ছিল না, মানে আর কি সময়ের জন্যই ভাবছিলাম। পরে দেখলাম আমাদের কাছে অনেকটাই সময় রয়েছে, আর এটা একদম অন দ্য ওয়েতে, তাই টুক করে এসে ঘুরে নিলাম। মিউজিয়ামটা অনেকটা সুন্দর, অনেক কিছু দেখার আছে, কিন্তু এত কিছু যদি আমি ভিডিওতে এখন দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই বিশেষ কিছু আর দেখালাম না, ওই ছোট ছোট করে সমস্ত ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, এখানে এমন একটা জায়গা রয়েছে যেটা ভালোভাবে তোমাদের না দেখালেই নয়, সেটি হচ্ছে এই মিউজিয়ামটির টেরেসটা। তো সেই জন্য আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে চলে যাচ্ছি
ছাদের ওপরে, যেখান থেকে দেখা যায় এই গোটা বার্সেলোনা শহরটাকে খুব সুন্দরভাবে। এছাড়াও কিন্তু এখান থেকে সাগ্রাদা ফ্যামিলিয়াটাও দেখা যায়। চলো এবার তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। এই দেখো, দেখা যাচ্ছে গোটা বার্সেলোনা শহরটা, সাথে করে ওই যে রইল সাগ্রাদা ফ্যামিলিয়া। জানি একদম ছোট্ট করেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ভিডিওটা তোলা হয়েছে তো সেই জন্য। এতক্ষণ যে মিউজিয়ামটাতে ছিলাম সেখান থেকে হাঁটা পথেই কিন্তু আমাদের গন্ডোলা রাইডের যে স্টেশনটা রয়েছে সেখানে, তো সেই জন্য আমরা এখন হাঁটা পথেই রওনা দিয়েছি। আর জায়গাটা এতটা সুন্দর, যদিও বা আজকে ভীষণ রোদ আর ভীষণ গরম, কিন্তু দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কি সুন্দর করে নড়ছে, তার মানে অনেকটাই হাওয়া হচ্ছে আর পরিবেশটাও খুব ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে যেহেতু এখন গরমকাল, এখানে কিন্তু চারিপাশে নানান ধরনের ফুল ফুটে আছে, সেই জন্য এই রাস্তা দিয়ে হেঁটে আসতেও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। যদিও বা রাস্তাটা একটু আপ হিল, মানে ওপরের দিকে উঠতে হচ্ছে, তো তবুও চারিপাশের এত সুন্দর পরিবেশ দেখে ক্লান্তি আর ভাবই হচ্ছে না। ইতিমধ্যে আমরা এখন গন্ডোলা স্টেশনে পৌঁছে গেছি। আর এই দিকে দেখো, এখানেই কিন্তু রয়েছে মেট্রো স্টেশন। তার মানে কেউ যদি ডাইরেক্ট এই ক্যাসেলটাতে যেতে চায়, তবে তাকে প্রথমে মেট্রো করে এই গন্ডোলা স্টেশনে আসতে হবে, তারপর এখান থেকে কেবল কারে করে ওপরে ওঠে তারপর সে ক্যাসেলটাতে যেতে হবে। আমরা যেহেতু অন দ্য ওয়েতে একটা মিউজিয়াম ভিজিট করলাম, সেহেতু আমাদেরকে একটুখানি হাঁটতে হয়েছে। আর সামনের যে লম্বা কিউটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু টিকিট কাটার নয়, বরং যারা অনলাইনে টিকিট কেটে এসেছে তাদেরকে কিন্তু এখান থেকে ওই ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করতে হচ্ছে। আমরাও সেই মতো সেই লাইনেই দাঁড়িয়ে গন্ডোলা রাইডের ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করে নিলাম। নাই করে হলেও গন্ডোলা রাইডটা কিন্তু 20 মিনিটের মতো। আর এই অল্প সময়ের মধ্যেও আমরা এখান থেকে বসে যা দৃশ্য এনজয় করছি সেটা আর বলার নয়। দেখতেই তো পাচ্ছ, দেখা যাচ্ছে গোটা বার্সেলোনা শহরটাকে, সাথে করে রয়েছে সাগ্রাদা ফ্যামিলিয়া, আর পাশে ছিল হচ্ছে সমুদ্র। যেহেতু বার্সেলোনা শহরটা সমুদ্রের পাশেই অবস্থিত, সেহেতু সমুদ্রের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। ইন দ্য মিন টাইম আমি তোমাদেরকে এই গন্ডোলা রাইডের কস্টটা বলে দিই। আমরা টিকিট কেটেছি 15 ইউরো পার পারসন ফর রাউন্ড ট্রিপ। তবে এখানে কিন্তু সিঙ্গেল জার্নিরও ব্যবস্থা রয়েছে, মানে কেউ যদি আর কি শুধুমাত্র উপরে উঠতে চায় বা নামতে চায়, তার জন্য কিন্তু একটা করে টিকিট কাটা যেতে পারে। এমনকি এখানে কিন্তু ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে, সেই জন্যই দেখলাম বহু মানুষকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে। কেবল কারে বসে বার্সেলোনা শহরটাকে ওপর থেকে দেখতে দেখতে এতটাই আমি এক্সাইটেড হয়ে গেছি যে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি, যাতে আমি খুব ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারি। দেখতে দেখতে টুক করে যে কখন 20 মিনিট পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই যে আমরা কিন্তু এখন এসে পড়েছি ক্যাসেলটা দেখতে কিন্তু বাইরেটা মনে হবে যে ব্যাঙ্গালোর প্যালেস। হাসি না, সত্যি। আমি যেদিন গুগলে দেখলাম সেদিনই আমি রৌনককে বললাম, দেখতে খানিকটা ব্যাঙ্গালোর প্যালেসের মতন। ব্লগটা দেখতে দেখতে অনেকের নিশ্চয়ই মনে হয়েছে অর্পিতা তো অনেকক্ষণ ধরে ক্যাসেল ক্যাসেল বলছে, কিন্তু এই ক্যাসেলের নামটা কি? হ্যাঁ, ক্যাসেলের নাম একটা আছে বটে, কিন্তু সেটাকে সঠিক উচ্চারণ করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট, তাই ক্যাসেলটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই চত্বরে আসার পর থেকেই ক্যাসেলের সামনে থাকা এই জায়গাটি আমাকে অনেকক্ষণ ধরে টানছে, বলছে আগে আমাকে দেখ, তারপর অন্য কিছু দেখবি। তারপর দেখলাম অনেক লোকজনও এখানে রয়েছে। তাই কি দেখা যাচ্ছে এখান থেকে? দেখা যাচ্ছে সমুদ্র, মানে মেডিটেরিয়ান সি, আর সাথে করে এই বার্সেলোনা সিটির যে পোর্টটা রয়েছে সেটা। সত্যি জায়গাটা কি সুন্দর না? ভাগ্যিস আমি আগে ক্যাসেলে না ঢুকে আগে এই জায়গাটাতে ঘুরে এলাম।
এবার পালা ক্যাসেলের ভেতরে যাবার, যার জন্য টিকিট রয়েছে 9 ইউরো পার পারসন। কিন্তু এ যাত্রায় বুঝি আমাদের আর ক্যাসেলের ভেতরে যাওয়া হচ্ছে না, কারণ আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেটা কিনা পার্ক গুয়েল, তার জন্য টিকিট কাটা রয়েছে বিকেল 5:30টার সময়। হাতে যেহেতু আর বেশি সময় নেই, সেই জন্য এখানে আর সময় নষ্ট করলাম না, বরং গন্ডোলা নিয়ে নিচে নেমে যাই, ওটাই ভালো। তারপরে তো আবার আমাদের লাঞ্চই করা হয়নি আজকে। সত্যি কথা বলতে সময়ও পাইনি, আর এতক্ষণ পর্যন্ত আমাদের খিদেও পেয়েছিল না। তবে এখন একটু একটু খিদে পাচ্ছে, তো চটপট করে এখন গন্ডোলা নিয়ে নিচে নেমে যাব। তারপর পার্ক গুয়েলে ঢুকে বা সেখানে যাবার আগেই কিন্তু লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ বলতে আর কি, ওই স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নেব। এই মুহূর্তে আর কোথায় লাঞ্চ পাওয়া যাবে? তবে বিষয় হলো কোথায় এবং কখন খাবো। এইদিকে তো আবার সময় হয়ে যাচ্ছে পার্ক গুয়েলে যাওয়ার। দেখি কি করি, আগে নিচে তো যাই, তারপর দেখি। যা মনে হচ্ছে পার্ক গুয়েলে আগে আমাদের এন্ট্রি করে নিতে হবে। 5:30টার সময় টিকিট কাটা আছে, যেহেতু দেরি হলে কি জানি বাবা ঢুকতে দেবে কি দেবে না। তো সেই জন্য ভাবছি আগে পার্ক গুয়েলে চলেই যাব, তারপর না হয় কিছু খাওয়া যাবে। তো আমাদের হয়ে গেল রোপওয়ে ট্যুর, আর সাথে ওই ক্যাসেলটাও। এখন সামনেই মেট্রো স্টেশন রয়েছে, একদম জাস্ট এই যে এখান থেকে নামলাম, আর এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো নিয়ে এখন আমরা চলে যাব পার্ক গুয়েলে। তাহলে চলে আবার মেট্রো স্টেশন গিয়ে আবার কথা হচ্ছে। মেট্রো স্টেশনে এসে দেখি এ কি, এ তো মেট্রো নয়, এটা তো ফিনাকুলার। আর ফিনাকুলার রাইড করতে কিন্তু দারুণ লাগে। এতক্ষণে আমরা কিন্তু বুঝতেই পারিনি যে আমরা এতটা উপরে উঠেছিলাম। দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। জার্নিটা শুরু হওয়ার 5-7 মিনিটের মধ্যেই কিন্তু আমরা একটা টানেলে এসে পড়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার, তার মানে এখানে ছোটো মতো পাহাড় আছে নিশ্চয়ই, যেই পাহাড়টাকে কেটেই কিন্তু এই টানেলটা করা হয়েছে, যাতে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা ফিনাকুলার রাইডটা করতে পারি। আর এই যে আমরা ওপরের মেট্রো স্টেশনের থেকে ট্রিপটা শুরু করেছি, সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেতে সময় লাগবে ওই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। সব দোষ তোমার, তোমারই দোষ। তুমি আমাকে অতটা না, আমি আগেই বলেছিলাম এখানে আসবো না, না যাবো গৌড়ার সাকসেস দেখবো। চলো এবার নামতে, না নামার পরে গৌদা তো গৌদি গৌদির বানানো পার্ক দেখবে, ওর ইচ্ছে দেখুক। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কিছু দূর হাঁটার পরেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পার্ক গুয়েলে। যাক বাবা, সময়ের মধ্যে এন্ট্রি করে গেছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু দেখার রয়েছে, রয়েছে পার্ক, রয়েছে মিউজিয়াম, অনেক কিছু। সব কিছু একে একে দেখবো, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে কিছু খেয়ে নেব। তারপর দেখতে পেলাম এই চত্বরে রয়েছে অনেকগুলো ক্যাফে, তো তার মধ্যে থেকে একটা ক্যাফেতে আমরা চলে এসেছি। আর এখানে অনেক ধরনের খাবারের অপশন রয়েছে, সেখান থেকে আমরা আমাদের জন্য নিলাম হচ্ছে স্যামন রোল, আর নিলাম হচ্ছে বাগে স্যান্ডউইচ। ও নিয়েছে স্যামন রোল, আর আমি নিয়েছিলাম হচ্ছে বাগে স্যান্ডউইচ, যেটার ভিডিও করতে আমি ভুলেই গেছি। একটা কথা বলছি টিপস, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ওয়াটার ফাউন্টেন নেই যেখান থেকে আমরা জল ভরে খেতে পারবো। আর এই সামারে এত গরম, মানে আর এখানে জল বিক্রি হচ্ছে হাফ লিটার 2 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিসে যদি আমি কনভার্ট করি 180 টাকা দিয়ে হাফ লিটার। মানে জাস্ট ভাবা যায় না। আমরা একটু আগে যে ক্যাসেলটাতে গিয়েছিলাম সেখানে পাওয়া যাচ্ছিলো হাফ লিটার 1 ইউরো, সেটাও মেক সেন্স, যদিও সেটাও ঠান্ডা এটাও ঠান্ডা, কিন্তু এখানে চাইছে ওরা 2 ইউরো হাফ লিটারের জন্য, মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না। তো জল সবসময় ক্যারি করতেই আমি বলবো, তা নইলে ভীষণ এরকমভাবে কিনতে হবে। আমরা তো এনেছিলাম জল, কিন্তু শেষ হয়ে গেছে, যা গরম এখন এই সময়। তো এই হচ্ছে ব্যাপার, খুব কষ্টে এখানে জল। আর এখানে আর ওই ওয়াটার ফাউন্টেনের কিন্তু কোনো রকম কোনো সিস্টেমই নেই, কোথাও দেখলাম না আমি ওয়াটার ফাউন্টেন। কালকেও আমরা জল কিনে খেয়েছি, আজকেও জল কিনে খেয়েছি কি খাচ্ছি। আর এখন নিলাম একটা 2 ইউরো দিয়ে হাফ লিটার। উফ,
এখন আমরা পার্কটা এক্সপ্লোর করব। আর এক্সপ্লোর করার সাথে সাথে তোমাদেরকে এই পার্কটা সম্পর্কে কিছু তথ্যও দেব। বর্তমানে যে পার্কটাতে রয়েছি তার নাম পার্ক গুয়েল। এটি কিন্তু একটি প্রাইভেট প্রপার্টি। এখানে রয়েছে অনেক কিছু দেখার মতো। তার মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর অনেক ছোট বড় গার্ডেন। জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে কেউ যদি এখানে 24 ঘন্টাও কাটাতে চায় তার জন্য এটা সাফিসিয়েন্ট হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন আর্কিটেকচারাল এলিমেন্ট, রয়েছে ছোট বড় কতগুলো মিউজিয়াম, অনেক কিছু। আর একটা কথা জানলে তোমরা অবাক হবে, জায়গাটি কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট। এবার তোমাদের এই পার্কটি নিয়ে কিছু ফান ফ্যাক্ট বলবো। সেটা হচ্ছে বর্তমানে এই জায়গাটি পাবলিকের জন্য ওপেন হলেও যে সময় এটি তৈরি হয়েছিল আর যিনি তৈরি করেছিলেন তিনি কিন্তু নিজে থাকার জন্যই পার্কটি তৈরি করেছিলেন। তা কে তৈরি করেছিলেন? এই পার্কটি তৈরি করেছিলেন অ্যান্টনি গৌদি নামে একজন। সে প্রায় আজ থেকে 110 বছর আগে। পার্কটি তৈরি হওয়া শুরু হয়েছিল 1900 সাল নাগাদ আর কমপ্লিট হয়েছে 1914 সালে। তা প্রায় 14 বছর। আর তারপর 1926 সালের পর থেকে জায়গাটি পাবলিকের জন্য ওপেন হয়। সত্যি কি দারুণ না? যিনি তৈরি করেছিলেন তিনি প্রথমে নিজে থাকার জন্য এত বড় একটা ভাস্ট এরিয়াতে এত কিছু তৈরি করেছিলেন, যেখানে ছোটো মোটো অনেক স্ট্রাকচার রয়েছে অনেকগুলো গার্ডেন, এত কিছু। কিন্তু পরবর্তীকালে তিনি সেটা পাবলিকের জন্য ওপেন করে দেয়। এখানে এই বার্সেলোনাতে তার বানানো যে শুধু এই পার্ক গুয়েল রয়েছে তা নয়, তার বানানো আরও অনেক আর্কিটেকচার কিন্তু গোটা বার্সেলোনা জুড়ে রয়েছে। গুয়েল থেকে বেরিয়ে পড়েছি, এখন চলে যাচ্ছি মেট্রো নিতে। মেট্রো নিয়ে আমরা চলে যাব সরাসরি সাগ্রাদা ফ্যামিলিয়াতে। বাজে এখন কটা বাজে? 9টা না? কটা বাজে এখন? 8:30। 8:30 ওভার হয়ে গেছে, কিন্তু সূর্যের আলো এখনও রয়েছে। দেখতে পাচ্ছ আমার গালে সূর্যের আলো পড়ছে। ওই 9টা হয়তো হয়ে যাবে, তখন সূর্যের আলো একদম চলে যাবে। তো ওই ইভিনিং টাইমটা একটু ওখানে 5-10 মিনিট কাটিয়ে ওখান থেকেই ডিনার করে ডাইরেক্ট চলে যাব রুমে। মেট্রো থেকে নেমে পড়েছি আর মেট্রো স্টেশনের সামনেই কিন্তু এই সাগ্রাদা ফ্যামিলিয়া। দেখতেই পাচ্ছ এখনও বাইরে কিছুটা আলো রয়েছে, সন্ধে সন্ধে ভাব। তো আর ঘড়িতেও বাজছে এখন প্রায় 9:30 মতন। তো বেশি আর এখানে দাঁড়াবো না, চটপট করে চলে যাব সামনেই থাকা আমার ভীষণ প্রিয় টাকো বেলে, যেখান থেকে আজকে আমরা সেরে নেব আমাদের ডিনার। এসেই সাথে সাথে খাবার অর্ডার করে দিয়েছি আর 5 মিনিটের মধ্যেই কিন্তু খাবার আমাদের টেবিলে চলে এসেছে। আমি না একটা সুন্দর টেবিল দেখে বসে পড়েছি। কেন দেখবে? এই দেখো, এই টেবিলটা থেকে কিন্তু সাগ্রাদা ফ্যামিলিয়ার ফুল যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ডিনার করে বেরোতে প্রায় আমাদের 11:30 বেজে গেছে। আর এইদিকে ড্রিঙ্কসগুলো তো খেয়ে শেষ করতে পারিনি, তাই হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি। এত রাতে রাস্তায় এত লোক দেখে আমি তো অবাক, এখনও লোকজন বাইরে আছে। লোকজন বলতে কি আমরাও তো বাইরেই রয়েছি। যাই হোক, এই মুহূর্তেই কিন্তু আমরা মেট্রো নিয়ে নেব। তো তার আগে আরও একবার ভালোভাবে সাগ্রাদা ফ্যামিলিয়াকে দেখে নিচ্ছি। জানি না এর পরে আবার কবে দেখা হবে। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ কাল সকালে কিন্তু আমাদের আবার ট্রাভেল রয়েছে। তা কালকে আমরা যাচ্ছি এই বার্সেলোনা থেকে স্পেনেরই আর একটা জায়গায় গিরোনা বলে। তো সেই ভ্লগটাও আমি করব এবং তোমাদের সাথে শেয়ার করব। 11:40 আমরা অবশেষে এসে পৌঁছলাম। আর এইদিকে দেখো আরেকজন বলছে ওই দিকে যাবে ঘুরতে। আর একটু চলো, কাল সকালে তো এখান থেকে বেরিয়ে পড়বো, তাই আজকে রাতটাই আছে। আর 10 মিনিট মানে 12টার মধ্যে আমি ওকে বলেছি আজকে রুম থেকে বেরিয়েছি, আজকে বাড়িতে ঢুকবো। 12টার পরে করা যাবে না, ওই আগের দিন ঘুরতে বেরিয়ে পরের দিন ঢুকবো না। আজকে 12টার মধ্যে যত খুশি ঘুরে নাও। এখন এই যে সামনে আমাদের হোটেলের সামনের যে পার্কটা, সেখানে ওর ইচ্ছা হচ্ছে একটা ঘুরবো। চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমার এই ট্র্যাভেল ভ্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও।
চলো তাহলে টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন।